বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে বিবিএ সম্মান তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. তারিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। এমন একটি উদ্যোগে আমাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার অংশের ধারাবাহিকতায় অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 কোর্সটি পাঠদান করছিলাম এবং এখন আমরা যে আলোচনাটি শুরু করব এটি হচ্ছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং পার্ট 1 এর লেকচার নাম্বার 10 এবং এটা হবে হচ্ছে আমাদের এই সিলেবাসের অধ্যায় নম্বর 5। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর পঞ্চম অধ্যায় অ্যাকাউন্টিং চেঞ্জেস এন্ড এরর অ্যানালাইসিস শিরোনামে যে অধ্যায়টি আছে সেটি নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8 যেটি আছে তার যে নির্দেশনা আছে সেইগুলি আমরা অনুসরণ করার চেষ্টা করব। তো এখানে বেশ কিছু বিষয় আমাদের আলোচনার মধ্যে আনতে হবে, যেমন আমরা বিভিন্ন অধ্যায়ের মধ্যে অধ্যায় ভিত্তিক যে আইএএস অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আইএফআরএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এগুলিকে আমরা অনুসরণ করার চেষ্টা করেছি বা করতে হবে, কারণ আমাদের সিলেবাসে সেই নির্দেশনা আছে এবং বর্তমান অ্যাকাউন্টিং কিন্তু এই ভিত্তিতেই পরিচালিত হয়। ফলে এইগুলি শেখা আমাদের জন্য খুব জরুরি, যেটা আমাদেরকে আমাদের যে পেশাগত জীবন, প্রফেশনাল লাইফেও এটা আমাদেরকে খুব সাহায্য করবে বলেই আশা করা যায়। এবং সিলেবাসটাকে এভাবে হালনাগাদ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো একবার ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো যা হোক, আমি আমাদের আলোচনা শুরু করছি। আমাদের অ্যাকাউন্টিং চেঞ্জেস এন্ড এরর অ্যানালিসিস, এখানে আমাদের যেটা আসছে সেটা হলো এফএএসবি বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়েছে অ্যাকাউন্টিং এর, এবং এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটি আমরা আমাদের এই অ্যাকাউন্টিং পাঠের শুরুতে একদম প্রথম বর্ষে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটি অধ্যায় হিসাবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আমরা পাঠ করেছি এবং সেখানে আমরা দেখেছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটি অংশ আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। সেখানে বেশ কিছু অ্যাজাম্পশনস, প্রিন্সিপালস এবং কনস্ট্রেন্টস এর কথা বলা আছে, যার মধ্যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পারেবিলিটি এবং কনসিস্টেন্সি। কম্পারেবিলিটি বলতে একটা বছরের আর্থিক তথ্যের সাথে পরবর্তী বছরের আর্থিক তথ্যের যে তুলনাযোগ্যতা, সেটি এখানে মূলত গুরুত্ব আরোপ করা হয়। তো আমরা যখন তুলনাযোগ্যতাটা রক্ষা করতে চাইবো তখন যে বিষয়টি আমাদের জন্য জরুরি হিসাবে চলে আসে সেটি হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনটা যেন সেম হয়। আমরা যেন একই ধারাবাহিকতায় আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার অ্যাসেট গুলাকে, লায়াবিলিটি গুলাকে সাজাই, যাতে 2 বছরের তথ্য পাশাপাশি উপস্থাপন করা যায়, তুলনা করা যায়। তুলনা প্রতিষ্ঠানের মালিক পক্ষের জন্য জরুরি, ম্যানেজমেন্ট অথরিটির জন্য জরুরি, আমার যারা পটেনশিয়াল ইনভেস্টরস যারা আছেন তাদের জন্য জরুরি। ফলে তাদের এই প্রয়োজন মেটানোর জন্য কম্পারেবিলিটিটা রক্ষা করতে হবে। একইভাবে আবার আমাদের যে অ্যাকাউন্টিং প্র্যাকটিস আছে, সেই অ্যাকাউন্টিং প্র্যাকটিসটাও যদি ওভারনাইট আমরা চেঞ্জ করে ফেলি তাহলেও কিন্তু আমাদের কম্পারেবিলিটিটা রক্ষা হবে না। যেমনটা উদাহরণ দিতে গিয়ে আমরা যদি বলি যে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য আমাদের একটা নীতিমালা আছে যে কোন সম্পত্তির ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করব, কোন সম্পত্তির ক্ষেত্রে আমরা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডটা আমরা ব্যবহার করব, তার কিছু দিক নির্দেশনা আছে এবং সেই অনুযায়ী আমাকে সম্পত্তির উপরে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। এবং চাইলেও কিন্তু আমি ওভারনাইট এই ডেপ্রিসিয়েশন মেথডটাকে পরিবর্তন করতে পারবো না। কেন? আমি যদি ইচ্ছাকৃতভাবে বা শুধুমাত্র নিজের স্বার্থে অথবা কোনো কারণ ছাড়াই যদি আমি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড থেকে পরিবর্তন করে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে শুরু করি, তাহলে কি হবে? ডেপ্রিসিয়েশনের অঙ্কে একটু কম বেশি হয়ে যাবে, যেটা আলটিমেটলি আমার প্রতিষ্ঠানের প্রফিটের উপর একটা প্রভাব বিস্তার করবে। অর্থাৎ শুধুমাত্র ডেপ্রিসিয়েশনের মেথড চেঞ্জের কারণেই দেখা যাচ্ছে যে প্রফিটের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, যার ফলে কিন্তু আর্থিক তথ্যের যে কম্পারেবিলিটিটা সেটা কিন্তু আর রক্ষা করা সম্ভব হয় না। তো যা হোক, এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা কম্পারেবিলিটিটা ধরে রাখার জন্য এবং
কম্পারেবিলিটিটা ধরে রাখার জন্য কনসিস্টেন্সিটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আমরা বলেছি একটু আগেই যে এই অধ্যায়ের আলোচনার জন্য আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8 যেটা আছে, অ্যাকাউন্টিং পলিসিস চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস এন্ড এরর্স নামে যে নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলো আমরা অনুসরণ করব। তো ধারাবাহিক আলোচনায় প্রথম যেটা আসছে, আইএএস 8 এর উদ্দেশ্যটা কি? বলা হচ্ছে যে এই হিসাববানের উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞানের কর্মপন্থা নির্ধারণ, পরিবর্তন কৌশল, একই সাথে এই পরিবর্তন পূর্বানুমানের পরিবর্তন এবং ভুল সংশোধনে হিসাব রক্ষণ কৌশল এবং উপস্থাপন বিষয়ে নির্দেশনা প্রদান। বেশ কিছু বিষয় কিন্তু আমাদের এখানে চলে আসছে। যেমন আমরা এখানে যদি খেয়াল করি যে কর্মপন্থা নির্ধারণ, অর্থাৎ কিভাবে আমরা আমাদের সম্পত্তি সমূহের উপরে আমরা অবচয় ধার্য করব, বা কিভাবে আমাদের এই যদি আমাদেরকে অবচয় পদ্ধতি পরিবর্তন করতে হয়, তাহলে পরিবর্তনের যে রূপরেখা যেটা আছে সেইটা আমরা কিভাবে নির্ধারণ করব। আবার এই পরিবর্তন বা পূর্বানুমানের পরিবর্তন বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা জানি অবচয় ধার্য করার একটা মূল ভিত্তি হচ্ছে সম্পত্তির আয়ুষ্কাল। আমরা একটা সম্পত্তি কেনার পরে ধারণা করলাম যে এই সম্পত্তিটা আমরা 10 বছর ব্যবহার করতে পারবো, 5-6 বছর ব্যবহার কর 5 বছর ব্যবহার পরে দেখলাম যে আর যে 5 বছর আয়ুষ্কাল অবশিষ্ট থাকার কথা, এই 5 বছর আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা ওই পঞ্চম বছরের শেষে যে দেখছি যে তখন থেকে আরো 8 বছর আমরা সম্পত্তিটা ব্যবহার করতে পারছি। সার্টেনলি অবচয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে 5 বছর অবশিষ্ট ছিল সেই 5 বছর এখন বৃদ্ধি পেয়ে যে 8 বছর হলো, এটাকে আমরা বলছি পূর্বানুমানের পরিবর্তন। অথবা কোনো একটা বছরে যদি হিসাব রক্ষণ করতে যে আমাদের ভুল হয়ে যায়, সেই ভুল সংশোধনটা আমরা কিভাবে করব, সেটাকে কিভাবে উপস্থাপন করব, সেই বিষয়ে আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়। এর ফলে কি হবে? আর্থিক বিবরণীর প্রাসঙ্গিকতা এবং নির্ভরযোগ্যতাটা আমাদের বৃদ্ধি পাবে এবং একাধিক বছরের মধ্যে আর্থিক তথ্য আমরা তুলনা করতে পারবো, যেটা ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করবে। তো আমরা এবার দেখি যে আমাদের যে নির্দেশনাগুলা আছে সেই নির্দেশনার রূপরেখাটা কেমন হয় আমাদের জন্য। বলা হচ্ছে কি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে এই আইএএস এর 8 এর যে এখানে কিছু সুযোগ বলে দেওয়া আছে, কারণ সব প্রতিষ্ঠান চাইলেই আইএএস 8 বা অন্যান্য যে আইএফআরএস গুলো আছে সেই নির্দেশনাগুলো কিন্তু হুবহু অনুসরণ করতে পারে না। যদি সম্ভব না হয় তাহলে তারা কি করবে? সেটার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি যে উপযুক্ত হিসাব মান প্রয়োগ কৌশল নির্ধারণ করা সম্ভব না হলে ব্যবস্থাপনা তাদের বিচক্ষণতা প্রয়োগ করে এমন একটি কৌশল নির্ধারণ করবে যাকে নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক হিসাবে গণ্য করা যায়। অর্থাৎ আমি চাইলে যদি পরিবর্তন করতেই হয় তাহলে অবশ্যই তার যৌক্তিকতা ব্যাখ্যা করার মতো বিষয় আমাদের হাতে থাকতে হবে। ইচ্ছাকৃতভাবে বা আমার খেয়াল খুশি মতো এগুলাকে পরিবর্তন করা যাবে না। নির্ভরযোগ্য এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা এই পরিবর্তনের পেছনে থাকতে হবে। তো এখানে বলা হচ্ছে কি যে বিকল্প পদ্ধতি চয়েসের ক্ষেত্রে আমাদের কিছু অগ্রাধিকার ভিত্তি বলে দেওয়া আছে, যেমন সমজাতীয় বা তুলনাযোগ্য অন্যান্য বিষয়াদির জন্য আইএফআরএস প্রদত্ত নির্দেশনা। অর্থাৎ আমি যে বিষয়ের ক্ষেত্রে সমাধানে আটকে যাচ্ছি, যখন কোন একটা কৌশল প্রয়োগ আমি করতে পারছি না, যেমন উদাহরণ দিতে যে বলা যায় যে আমরা জানি আমাদের মজুদ পণ্যর হিসাব রক্ষণের জন্য আমাদের পদ্ধতি হচ্ছে কস্ট অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ ওই মজুদের উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য এবং বাজার মূল্য এই দুইটির মধ্যে যেটি ছোট সেটিকেই মজুদের মূল্য হিসাবে ধরতে হবে। আমরা এই প্র্যাকটিসটা করে আসছি সেই যখন থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, তখনই আমরা দেখি সমাপনী মজুদের মূল্য যখন 2টা টাকার অঙ্ক দেওয়া থাকে তখন আমরা কি করি, দুইটার মধ্যে যেটা ছোট সেটা ধরি। কেন ধরি? আমরা বলি কনজারভেটিজম। আসলে কনজারভেটিজম তো আছে এখানে, তার চেয়ে বড় কথা এখানে প্রফিটটাকে মিনিমাইজ করার একটা বিষয় আছে। তো এখন প্রফিট মিনিমাইজিং বা বিয়ন্ড দ্যাট ওইটা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে যে এই যে কস্ট এবং মার্কেট প্রাইস দুইটা তো অন্তত নির্ধারণ করতে হবে, তারপরে না আমি ডিটারমিন করব কোনটা কম, সেই মূল্যে আমি আমার সমাপনী মজুদকে হিসাবভুক্ত করতে চাই। বাট আনফরচুনেটলি আমার পক্ষে কস্ট প্রাইসটা ডিটারমিন করা সম্ভব না। কখন সম্ভব হচ্ছে না?
উদাহরণ দিতে যে যদি আমরা বলি কৃষি পণ্যের কথা, একজন কৃষক তিনি তার কৃষি পণ্যের জন্য কিন্তু কোনো অবস্থাতেই সঠিক কস্ট প্রাইসটা নির্ধারণ করতে পারেন না। তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, তার সুযোগেরও সীমাবদ্ধতা আছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তিনি খরচ পরিশোধ করছেন। তার মেডিসিনের খরচ হতে পারে, তার বীজের খরচ হতে পারে, তার ফার্টিলাইজারের খরচ হতে পারে, পুঙ্খানুপুঙ্খ ভাবে তার নিজের শ্রমের ব্যয় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, তার নিজের শ্রমের ব্যয় আছে। এই যে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব নিরীক্ষণ করা বা নিরূপণ করা সম্ভব না। তাহলে এখন তিনি যখন তার অবিকৃত ফসলের সমাপনী মজুদের অবিকৃত ফসলের মূল্য যখন নির্ধারণ করতে যাবেন, ওই যে অপশন বললাম কস্ট অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, বাট তার পক্ষে সঠিকভাবে কস্ট প্রাইসটা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এখন তিনি কি করবেন? প্রশ্ন চলে আসে, মার্কেট প্রাইস তার পক্ষে জানা সম্ভব, মার্কেট প্রাইস তিনি খুব সহজেই জানতে পারবেন, কিন্তু কস্ট প্রাইসটা তিনি কিভাবে বের করবেন তিনি বুঝতে পারছেন না। এই ক্ষেত্রে বলা হচ্ছে কি যে তাকে যারা হিসাব রাখতে সহযোগিতা করছেন তাদের দায়িত্ব এখানে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি, এবং যেহেতু কস্ট জানা সম্ভব হচ্ছে না তিনি মার্কেট প্রাইসে এটাকে হিসাবভুক্ত করতে পারেন। এটাই আমাদের বলা হচ্ছে সমজাতীয় বা তুলনাযোগ্য। যেহেতু অপশন দুইটা আছে, দুইটা অপশনের মধ্যে একটা যেহেতু তার পক্ষে সম্ভব, তিনি ওই একটা অপশনই অনুসরণ করে যাবেন। দ্বিতীয় যেটি বলা হচ্ছে যে ধারণাগত কাঠামোতে প্রদত্ত সম্পত্তি, দায়, আয় এবং খরচের সংজ্ঞা, পরিমাপ কৌশল ও পরিমাপ ধারণা। আমাদের সম্পত্তি, দায়, আয় এবং খরচ কিভাবে পরিমাপ করতে, আমরা রেভিনিউ রিকগনিশন অধ্যায় এগুলো নিয়ে আলোচনা করেছি যে কখনো কখনো সম্পত্তি বিকৃত পণ্য ডেলিভারি দেওয়ার আগে আমাকে রেভিনিউ রিকগনাইজ করতে হচ্ছে, কখনো ডেলিভারি দিয়ে ফেলছি মূল্য পাইনি ওই অবস্থায় রেভিনিউ রিকগনাইজ করতে হচ্ছে। এরকম যে বিভিন্ন দিক নির্দেশনাগুলো আছে, সেই দিক নির্দেশনা যদি সঠিকভাবে আমরা অনুসরণ করতে না পারি তখন কি করব? এক্ষেত্রে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে কি যে সর্বোত্তম বিকল্পটাকে গ্রহণ করতে হবে। যেমনটা একটু আগে বললাম যে যখন কস্ট বা মার্কেট প্রাইস দুইটাই নির্ধারণ করতে পারছি না, একটা নির্ধারণ করছি তখন সে একটাই ফলো করতে হবে। দুইটার মধ্যে একটা যখন সম্ভব তখন সেটাই সর্বোত্তম বিকল্প হিসাবে গণ্য হবে। তো ঠিক একইভাবে আমরা যদি বলি যে আমাদের রেভিনিউ রিকগনিশন আমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এরই একটি আলোচ্য বিষয়, যেটার আলোচনা করতে যে আমরা দেখেছি যে আমাদের লং টার্ম কনস্ট্রাকশন কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের কস্ট ইনকার্ড এবং আনুমানিক কস্ট এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে এবং আরো কত টাকা খরচ হবে এটা অনুমান করতে হবে। দুইটা সমষ্টি করে কন্ট্রাক্ট প্রাইস থেকে বাদ দিয়ে আমরা সম্ভাব্য গ্রস প্রফিট ক্যালকুলেট করব। বাট কখনো যদি এমন অবস্থা তৈরি হয় এখন পর্যন্ত ব্যয় কত সেটা আমি নিরূপণ করতে পারছি, কিন্তু আমাকে আরো কত টাকা ব্যয় করতে হবে সেটা আমি যদি নিরূপণ করতে না পারি তখন আমি কি করব? তখন কিন্তু আমার পক্ষে আর পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডটাকে ব্যবহার করা যাবে না। তখন কি করতে হবে? কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডটা ব্যবহার করতে হবে। নরমালি পার্সেন্টেজ অফ কমপ্লিশন বা কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে এইটা, যখন যেটি সর্বোত্তম বিকল্প তখন তাকেই গ্রহণ করতে হবে। এখন আমরা আসছি আইএএস 8 এর যে প্রায়োগিক বিষয়গুলি আছে সেগুলি কি। কারণ প্রথম আসছে যে এক্সেপশনস ফর অল্টারেশন অফ অ্যাকাউন্টিং পলিসি। আমি যদি কোনো অ্যাকাউন্টিং পলিসিকে অল্টার করতে চাই তাহলে আমার করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয়টা আমরা একটু বোঝার চেষ্টা যদি করি, এখানে বলা হচ্ছে কোন কোম্পানি তাদের অনুসৃত হিসাব মান কৌশলে কোনো পরিবর্তন আনয়ন করতে চাইলে উক্ত পরিবর্তন অবশ্যই আইএফআরএস কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী হতে হবে। আমি যদি একটু আগে যেমনটা বললাম যে আমি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড থেকে ডেপ্রিসিয়েশন মেথড চেঞ্জ করে স্ট্রেট লাইন মেথডে আসতে চাচ্ছি, কেন আসতে চাচ্ছি তার যৌক্তিকতা থাকতে হবে, এবং সেই যৌক্তিকতা আমার পছন্দ অনুযায়ী আমি একটা যুক্তি খাড়া করে দিলাম তা হবে না। সেই যৌক্তিকতা অবশ্যই আইএফআরএস দ্বারা অনুমোদনযোগ্য হতে হবে, আদারওয়াইজ আমার জন্য কিন্তু এই অল্টারেশনের কোনো অনুমতি নাই। এবং বলা হচ্ছে কি যে যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে আইএফআরএস এ কোনো নির্দেশনা নাই তখন কি করতে হবে? ইতোপূর্বে আনিত পরিবর্তনের জন্য অনুসৃত নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ আমি এর সাথে রিলিভেন্ট বিষয়ের যে পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা আছে, যেমন হতে পারে যে আমি অবচয়ের মেথড পরিবর্তনের ব্যাপারে কোনো এমন হতে পারে যে আমরা বলছি মজুদের মূল্যায়ন,
আমরা জানি যে আমাদের মজুদ মূল্যায়নের ক্ষেত্রে অনেকগুলা পদ্ধতি আছে। আমরা এই অনার্স থার্ড ইয়ারে আমরা কস্ট অ্যাকাউন্টিং পাঠ করছি, সেখানে ম্যাটেরিয়াল যে চ্যাপ্টার আছে আমরা দেখেছি যে লিফো মেথড আছে, ফিফো মেথড আছে, ওয়েটেড অ্যাভারেজ মেথড আছে, সিম্পল অ্যাভারেজ মেথড আছে, আরো বেশ কিছু মেথড আছে। তো আমরা এখন খেয়াল খুশি মতো আমাদেরকে লিফো থেকে ফিফো, ফিফো থেকে ওয়েটেড অ্যাভারেজে যাওয়া যাবে না। এখন আমি লিফো মেথডকে যৌক্তিক মনে করলেও আইএফআরএস এ আমাদেরকে বলে দিচ্ছে লিফো মেথড যুগোপযোগী নয়, তখন আমাকে কি করতে হবে? এক্ষেত্রে নির্দেশনা আছে, কিন্তু যদি এমন হয় যে না এমন একটা পরিবর্তন আমার প্রয়োজন যে ক্ষেত্রে কোনো নির্দেশনা নাই, সেক্ষেত্রে কি হবে? আমাকে একটা রূপরেখা ফলো করতে হবে, যে রূপরেখাটা আইএফআরএস এর এই রিলেটেড বিষয় না থাকলেও সামঞ্জস্যপূর্ণ অন্য কোনো বিষয়ে আছে। দেন নেক্সট আমাদের আসছে চেঞ্জ ইন এস্টিমেট। এটা নিয়ে একটু আগেই আমরা কথা বলেছি যে অবচয় ধার্য করতে গেলে পূর্বানুমান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবচয় ধার্য করার জন্য পূর্বানুমান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন? কারণ সম্পত্তির সম্ভাব্য আয়ুষ্কাল যদি আমি জানতে না পারি, তাহলে আমি কস্ট প্রাইস যেটা আছে তাকে আমি ভাগ করতে পারবো না। এবং আমরা জানি যে অবচয় ধার্য করার জন্য আয়ুষ্কাল জানাটা অত্যন্ত জরুরি, এবং সেটা আমি ধারণা করলাম 10 বছর। 5 বছর সম্পত্তিটা ব্যবহার করে ফেললাম, তার মানে হিসাব অনুযায়ী আর 5 বছর অবশিষ্ট থাকার কথা। অথচ আমি যে দেখছি যে না এটাকে আরো 8 বছর ব্যবহার করা যাবে। এক্ষেত্রে আমরা কি করব? এখানে প্রথম একটা কথা যে এটি কিন্তু কোনো ভুল সংশোধন নয়। পূর্বানুমানের পরিবর্তন সাধারণত নতুন তথ্য, নতুন প্রযুক্তি ইত্যাদি দ্বারা সৃষ্ট। যেমন আমি যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যে এই যে 5 বছর অবশিষ্ট থাকার কথা অথচ 8 বছর অবশিষ্ট থাকছে, এটা কেন হলো? হতে পারে এমন যে আমরা সম্পত্তিটাকে একটা রিইনোভেশন করছি, সম্পূর্ণ পুনর্নির্মাণের মতো একটা কিছু করে ফেলছি, যে কারণে 5 বছর সময়টা বৃদ্ধি পেয়ে 8 বছর হয়ে যাচ্ছে। ফলে এটা একটা নতুন প্রযুক্তি দ্বারা সৃষ্ট, এটাকে ভুল সংশোধন হিসাবে দেখা যাবে না। এবং এই পূর্বানুমানের পরিবর্তনের ফলে যে মুনাফা বা ক্ষতি হতে পারে সেটা হিসাবভুক্ত করতে হবে কিভাবে? যে বছরে পরিবর্তন ঘটেছে যদি উক্ত পরিবর্তন শুধু সংশ্লিষ্ট বছরকেই প্রভাবিত করে, অথবা যে বছরে পরিবর্তন ঘটেছে উক্ত বছর থেকে শুরু করে ভবিষ্যৎ সময়কালের জন্য যে ভবিষ্যৎ যে সময়কাল আছে তাকে পরিবর্তন করে। অর্থাৎ অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভ দুইটার ক্ষেত্রে দুই রকম। একটা হচ্ছে যদি শুধুমাত্র চলতি বছরকে প্রভাবিত করে, তাহলে কিন্তু এটা আর কোনো সমস্যা আমাদের জন্য তৈরি করবে না, শুধু চলতি বছরকেই আমি পরিবর্তন করে ফেলবো। কিন্তু যদি এমন হয় যে এখন থেকে শুরু করে অতীতটাকে, এখন থেকে শুরু করে ভবিষ্যৎটাকে প্রভাবিত করছে, তখন আমাদের রূপরেখা কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখা যাক নির্দেশনা কি আছে, আমরা আলোচনার ধারাবাহিকতায় পেয়ে যাব। নেক্সট যেটা আসছে পূর্ববর্তী বছরের ভুল, ওইটা গেল এস্টিমেটেড চেঞ্জ, অ্যাকাউন্টিং পলিসির চেঞ্জ। এখন আমরা আসছি প্রায়র পিরিয়ড এরর্স, অর্থাৎ পূর্ববর্তী বছরের হিসাব রক্ষণে বা হিসাব বিজ্ঞানে যদি কোনো ভুল হয়ে থাকে তখন কি হবে? বলা হচ্ছে যে পূর্ববর্তী কালের ভুল হচ্ছে তথ্যের বর্জন, ভুল উপস্থাপন, ব্যর্থতা বা অপব্যবহার দ্বারা সৃষ্ট। নিম্নোক্ত তথ্যের, কি তথ্যের? আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এই তথ্য বিদ্যমান ছিল, অর্থাৎ আপনার হাতে পর্যাপ্ত তথ্য থাকার পরও কিন্তু আপনি এই বিষয়টাকে উপেক্ষা করে গেছেন, বিষয়টাকে গুরুত্ব দেন নাই বলে ভুল হচ্ছে। যেমন আমাদের যেটা হয় তাড়াহুড়া করতে গিয়ে একটা ভুল হয়ে যায়, এবং পরবর্তীতে কিন্তু আমাদের এখান থেকে আর রিকভারের কোনো সুযোগ থাকে না, সেটার কথা বলা হচ্ছে। দেন আমাদের আসছে আর্থিক বিবরণীতে উক্ত তথ্যের পরিমাপ, অন্তর্ভুক্তকরণ, উপস্থাপন যৌক্তিকভাবে প্রত্যাশিত ছিল। যখন ভুলটা হয়েছে, এই ভুলটা হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না, ভুল পরিহার করেই আপনি আর্থিক বিবরণীটা তৈরি করতে পারতেন, কিন্তু সেটা আপনি করেন নাই, এরকম হতে পারে। আমাদের করণীয় কি? গাণিতিক ভুল, হিসাব বিজ্ঞান কৌশল প্রয়োগের ভুল, বাদ পড়া বা না দেখার ভুল, তথ্যের অপপ্রয়োগ, জালিয়াতি ইত্যাদি এই সকল ভুলের অন্তর্গত। খুব গুরুত্বপূর্ণ দুটি শব্দ হচ্ছে জালিয়াতিও কিন্তু হয়ে যেতে পারে, অর্থাৎ ভুলটি যদি ইচ্ছাকৃতভাবে হয় সেটি কিন্তু জালিয়াতি হিসাবে গণ্য হবে, এবং তার জন্য অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আপনাকে দায়ী হতে হবে, দায়িত্ব গ্রহণ করতে হবে।
তারপর আমাদের বলা হচ্ছে কোনো প্রাসঙ্গিক ভুল বা ভুলের একক বছরের প্রভাব বা ক্রমযোজিত প্রভাব সংশোধনের অযোগ্য না হলে কোম্পানি প্রথমে উক্ত ভুলকে সংশোধন করে প্রথমে নিম্নোক্ত পন্থায় একটি সংশোধিত আর্থিক বিবরণী প্রস্তুত করবে। অর্থাৎ যদি ভুলটাকে সংশোধন যোগ্য হয় তাহলে আমাদের উপায়টি কি, আর সংশোধনের অযোগ্য হলে কি হবে পরের ধার আলোচনায় আসবে। তাহলে সংশোধন যোগ্য ভুল যদি হয় তাহলে আমাদের করণীয় কি, যে বছরে ভুল উপস্থাপিত হয়েছে উক্ত ফলাফল নতুন ভাবে নিরূপণ করে তুলনামূলক অঙ্কে উপস্থাপন করবে। যদি পূর্ববর্তী বছরের না হয়ে চলমান বছরের বা কাছাকাছি কোনো বছরের হয় তাহলে ওই বছরের তথ্য আমরা কারেকশন করব এবং একটা তুলনামূলক তথ্য আমরা দিব যে হ্যাঁ ভুল হওয়ার কারণে ফলাফল এটা ছিল, ভুল হওয়ার কারণে মুনাফা হয়েছিল 1,50,000 টাকা, ভুল না হলে আমাদের এই মুনাফা অর্থাৎ প্রকৃত মুনাফা হওয়া উচিত ছিল 1,20,000 টাকা। এই তুলনামূলক তথ্যটা উপস্থাপন করতে হবে। একাধিক বছর পূর্বের ভুল যদি হয় সম্পত্তির দায় এবং স্বত্বাধিকার হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্তকে নতুন করে নির্ণয় করে উপস্থাপন করতে হবে। যদি অনেক বেশি আগের ভুল হয় তাহলে কি করতে হবে, আমরা জানি এই ভুলের ফলে সম্পত্তি প্রভাবিত হতে পারে, দায় প্রভাবিত হতে পারে, স্বত্বাধিকার প্রভাবিত, যে কোনো একটা বা এক বা একাধিক দফা কিন্তু প্রভাবিত হতে পারে। তো যখনই একাধিক দফা বা একটি দফা প্রভাবিত হবে পরিবর্তিত তথ্য আমাদেরকে উপস্থাপন করতে হবে। তারপর যেটি আসছে বাদ পড়া বা কোনো বিষয়ের ভুল উপস্থাপন তখনই প্রাসঙ্গিক হিসাবে গণ্য হবে যখন এটি একক বা যৌথভাবে আর্থিক বিবরণীর ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণকারীর গৃহীত সিদ্ধান্তকে প্রভাবিত করে। অর্থাৎ প্রাসঙ্গিকতা পরিমাপের বিষয় হচ্ছে এই যে কোনো একটা ভুল কোনো একটা তথ্য তখনই প্রাসঙ্গিক হিসাবে গণ্য হবে যখন এই তথ্যটা আমাদের কি করে কোনো সিদ্ধান্ত গ্রহণকারী সিদ্ধান্তকে প্রভাবিত করে। যদি এই ভুলের কোনো প্রভাব সিদ্ধান্তের উপর না থাকে তাহলে সেটাকে আর ভুল হিসাবে গণ্য করার প্রয়োজন নাই। যেমন হতে পারে কোনো একটা বছরের মজুরিকে আমরা বেতন হিসাবে লিখে ফেললাম, তাহলে মজুরির পরিমাণ কম লেখা হয়েছে, মোট লাভ বেড়ে গেছে, কিন্তু বেতন হিসাবে লেখার ফলে নিট লাভের পরিমাণ কিন্তু একই থাকছে। অর্থাৎ একটা টাকার অঙ্ককে আমি মজুরি হিসাবেই দেখাই আর বেতন হিসাবেই দেখাই, এর ফলে কিন্তু আমার কি হবে, আমার নিট লাভের পরিমাণে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, ফলে সিদ্ধান্তের উপর খুব বড় রকমের কোনো প্রভাব তৈরি করবে না। অ্যাকাউন্টিং অ্যাসপেক্টস অফ IAS 8। এবার আমরা আসছি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই IAS 8 এর কি প্রভাব রয়েছে। আমরা বলছি যে FASB হিসাব বিজ্ঞানে 3 ধরনের পরিবর্তনকে হিসাবভুক্তকরণ নিয়ে আলোচনা করেছে। পরিবর্তনগুলো কি কি, একটা হচ্ছে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যেমন মজুদ মূল্যায়নের ক্ষেত্রে FIFO থেকে ওয়েটেড অ্যাভারেজ মেথডে পরিবর্তন। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আছে, কখন FIFO অনুসরণ করব কখন ওয়েটেড অ্যাভারেজ অনুসরণ করব। FIFO মেথড অনুসরণের ভিত্তি হচ্ছে যখন দ্রব্যমূল্য আস্তে আস্তে হ্রাস পায় তখন FIFO মেথডটা অ্যাকসেপ্টেবল, কিন্তু আমাদের দেশে সাধারণত মূল্য বৃদ্ধি পায়, যদিও আমরা প্রচলিতভাবে বলি মূল্য বৃদ্ধি পায় কমে আর না, বাট মূল্য কিন্তু বৃদ্ধি পেয়ে স্থির থাকে না, কখনো কখনো এটা আবার কমে, অর্থাৎ মূল্য কিন্তু আপ ডাউন করে। এই ক্ষেত্রে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। তা আপনি প্রথমে FIFO চয়েস করেছিলেন কিন্তু পরে দেখা গেল যে অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়েটেড অ্যাভারেজটা গ্রহণযোগ্য মনে হয়, এটার ব্যাপারে নির্দেশনা আমাদের এই IAS 8 এ আছে। নেক্সট আছে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস। আগেই আলোচনা করা হয়েছে সম্পত্তির একাধিক বছরের বা সম্পত্তির আনুমানিক আয়ুষ্কালে যদি পরিবর্তন হয় তার ব্যাপারে নির্দেশনা আছে। নেক্সট যেটা আসছে, আমি এটা নিয়ে যেহেতু আলোচনা করে ফেলেছি তাই রিপিট করলাম না। নেক্সট আমাদের আছে চেঞ্জ ইন রিপোর্টিং এন্টিটি। বলা হচ্ছে কি যে সকল কোম্পানির তথ্য আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় তাদের মধ্যে পরিবর্তন ঘটলে তাকে প্রতিবেদনাধীন কোম্পানির পরিবর্তন বলা হয়। যেমন একটা কোম্পানির মালিকানাধীন আরেকটা কোম্পানি ছিল, যেমন বি কোম্পানি একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান, এ কোম্পানি একটা অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান। এক্ষেত্রে যেমন উদাহরণ দিতে যে আমরা বলতে পারি, আমরা যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কথা আমরা জানি, যেমন ফর এক্সাম্পল স্কয়ার গ্রুপ, আমরা জানি স্কয়ার গ্রুপের অধীনে স্কয়ার টয়লেট্রিজ আছে, স্কয়ার হসপিটাল আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস আছে, 3টা কোম্পানি আছে। এই 3টা কোম্পানি স্কয়ার গ্রুপের মালিকানাধীন।
এখানে স্কয়ার গ্রুপটাকে আমরা বলি হোল্ডিং কোম্পানি, আর মালিকানাধীন 3টা কোম্পানি এখানে সাবসিডিয়ারি কোম্পানি হিসাবে গণ্য হয়। এই সাবসিডিয়ারি কোম্পানির তথ্যকে হোল্ডিং কোম্পানির তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এখন কোনো একটা বছরে যদি দেখা যায় যে তারা তাদের মালিকানাধীন কোনো একটা কোম্পানিকে ছেড়ে দিল, কন্ট্রোলটা ছেড়ে দিল, 50% এর বেশি শেয়ার যদি আমার হাতে থাকে, তাহলে তারা আমার সাবসিডিয়ারি হিসাবে গণ্য হবে। আমি যখন দেখছি যে ব্যবসাটা লাভজনক না বা অন্য কোনো কারণ থাকতে পারে, তখন আমি কি করলাম, আমার হাতে যে 51% শেয়ার ছিল 10% শেয়ার আমি ছেড়ে দিলাম। ফলে কি হলো, আমার হাতে আর 40% শেয়ার আমার হাতে হয়তো থাকলো। এই অবস্থায় কিন্তু আমি আর ওই কোম্পানিকে আমার সাবসিডিয়ারি বলতে পারছি না। এইরকম অবস্থায় অর্থাৎ আমার রিপোর্টিং এন্টিটি যার তথ্য আমার বইতে থাকা উচিত ছিল, তার মালিকানার ধরন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তার তথ্য কিন্তু আর আমার আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। সো এরকম ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে আমাদের আসছে উক্ত পরিবর্তনের বাইরে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ভুলের কারণেও আর্থিক বিবরণীতে কিছু পরিবর্তন ঘটতে পারে, যেমন এরর ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আর্থিক বিবরণীর মধ্যে যদি কোনো ভুল থাকে, যেমন গাণিতিক ভুল, টাকার অঙ্ক হওয়া উচিত ছিল 6900, আমি লিখলাম 9600, গাণিতিক ভুল। হিসাব রীতির প্রয়োগিক ভুল, অর্থাৎ যেভাবে আমাকে হিসাবভুক্ত করার কথা ছিল সেভাবে করি নাই। আমরা এমন হতে পারে যে একটা মূলধন জাতীয় ব্যয়, সম্পত্তি সংস্থাপন ব্যয়, আমরা জানি যে একটা কস্ট অফ ইনস্টলেশন বা সম্পত্তি সংস্থাপন ব্যয়, এটা সংশ্লিষ্ট সম্পত্তি হিসাবেই ডেবিট হওয়ার কথা, অথচ আমি কি করেছি, আমি ভুল করে এটাকে সম্পত্তি হিসাবে ডেবিট না করে আমি এটাকে একটা এক্সপেন্স হিসাবে ডেবিট করে ফেলছি। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এর ভুল হয়ে গেল। উপস্থাপনার ভুল, যে খরচটা আমার লেখা উচিত ছিল কস্ট অফ গুডস সোল্ড এর অংশ হিসাবে, সেই খরচটাকে আমি অপারেটিং এক্সপেন্স বা নন অপারেটিং এক্সপেন্স হিসাবে ট্রিট করে ফেললাম। তারপরে আমার লেজার কাউন্টিং এ, লেজারের টোটালিং এ যদি ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এগুলো সংশোধনের জন্য আর্থিক বিবরণীতে সংশোধন আনতে হবে। অর্থাৎ এই যে কয়েক রকম ভুল, গাণিতিক ভুল, হিসাবরীতি প্রায়োগিক ভুল, উপস্থাপনার ভুল, গণনার ভুল, এরকম ভুল যদি ধরা পড়ে, তাহলে সেগুলোকে সংশোধনের ব্যবস্থা আমাকে করতে হবে। তো এরপর যেটি আসছে যে হিসাব বিজ্ঞানের প্রবৃত্তির পরিবর্তন বলতে কি বোঝায়, আমরা যেমনটা আমরা বলেছি যে অসমাপ্ত ঠিকা কার্যের আয় শনাক্তকরণের জন্য সমাপ্তি পদ্ধতি থেকে শতকরা হার পদ্ধতিতে পরিবর্তন, যেমনটা একটু আগে আমরা বলেছিলাম। প্রবৃত্তি আমরা জানি যে দীর্ঘ মেয়াদে যখন কনস্ট্রাকশনের কাজ আমাদেরকে করতে হয়, হাতে অপশন আছে দুইটা। এক, আপনি পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড ইউজ করবেন। কখন এটা আপনি ইউজ করতে পারবেন, যখন আপনি অবশিষ্ট কস্ট সম্পর্কে পূর্বানুমান করতে পারেন। অর্থাৎ 20 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন, আরো কত টাকা খরচ করলে আমি কাজটা শেষ করতে পারবো, এটা যখন আপনি পূর্বানুমান করতে পারছেন, তখন আপনি পার্সেন্টেজ অফ কমপ্লিশন ইউজ করবেন। আর যদি আপনি এই অবশিষ্ট খরচটাকে পূর্বানুমান করতে না পারেন, তাহলে আপনাকে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড ইউজ করতে হবে। তো কোনো একটা কাজের শুরুতে আপনি কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডটা ফলো করার ব্যাপারে ডিসাইড করলেন যে আমার পক্ষে ব্যয় সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে না, তাই আমি এই মেথডে গেলাম। কিছুদিন যাওয়ার পর দেখা গেল যে না, I have got some options, available options, সুতরাং আমি কি করতে পারি, আমি মেথডটা চেঞ্জ করতে পারি। যেহেতু আমি ব্যয়টাকে অনুমান করতে পারছি, সুতরাং আমার আর কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে না থেকে আমি পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে গেলাম। এটাকে আমরা বলছি প্রবৃত্তির পরিবর্তন। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং পার্সপেক্টিভটা কেমন হবে, সেটা আমাদেরকে এখানে আলোচনা করে দেওয়া হচ্ছে যে এই যে পরিবর্তন, সেগুলোকে হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি আছে, 3টি পদ্ধতি আমাদের আছে। একটি হচ্ছে রিপোর্ট চেঞ্জ কারেন্টলি, কোনো অতিরিক্ত বা কোনো পূর্ববর্তী বছরের তথ্যকে আমি পরিবর্তন করব না, সম্পূর্ণ ক্রমযোজিত ইনফরমেশনটাকে আমি একটা বছরের মধ্যে রিপোর্ট করব, এটা হয়ে যাবে রিপোর্ট চেঞ্জেস কারেন্টলি। যেমন এখানে আমরা বলছি কি যে এখানে আমরা যেমনটা বলছি, বিগত বছরগুলোতে প্রচলিত হিসাবরীতি অনুযায়ী পরিমাপকৃত মুনাফা নীতি অনুযায়ী মুনাফার মধ্যকার প্রচলিত, অর্থাৎ যেটা আমি ফলো করে এসেছি, তার সাথে যদি পরিবর্তিত নীতির কারণে মুনাফার মধ্যে কোনো পরিবর্তন ঘটে, পার্থক্য তৈরি হয়, তাহলে সেই পার্থক্যকে একবারে চলতি বছরে সমন্বয় করা হবে। অর্থাৎ আমি এতদিন
ফর এক্সাম্পল কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড পদ্ধতি ব্যবহার করার কারণে আমরা জানি যে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রফিটকে রিকগনাইজ করা যাবে না। আমি প্রফিটকে রিকগনাইজ করি নাই, দেন আমি এবার দেখছি যে আমার পক্ষে কস্ট অনুমান করা সম্ভব হচ্ছে, সুতরাং আমি এখন চেঞ্জ করে আসতে পারি পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে, এবং এই ভিত্তিতে দেখলাম যে গত বছরেও আমার 5 লক্ষ টাকা প্রফিট রিপোর্ট করা সম্ভব ছিল, তার সাথে চলতি বছরে আরো 3 লক্ষ টাকা প্রফিট, অর্থাৎ মোট 8 লক্ষ টাকা প্রফিট রিকগনাইজ করা আমার পক্ষে সম্ভব ছিল। আমরা রেভিনিউ রিকগনিশন সম্পর্কে আলোচনা করার সময় বলেছি যে 8 লক্ষ টাকা প্রফিট হিসাবে রিকগনাইজ করার সুযোগ চলতি বছরে মোট হচ্ছে, যার মধ্যে গত বছরে যদি 3 লক্ষ টাকা প্রফিট রিকগনাইজ করা হয়ে থাকে তাহলে চলতি বছরের প্রফিট থাকবে অবশিষ্ট 5 লক্ষ টাকা। কিন্তু কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে থাকার কারণে বিগত বছরে আমি কোনোই প্রফিটকে রিকগনাইজ করি নাই, অর্থাৎ 8 লক্ষ টাকার মধ্যে যে 3 লক্ষ টাকা গত বছরে আমার রিকগনাইজ করার কথা ছিল সেটাকে আমি গত বছরে যদি রিকগনাইজ না করে থাকি তাহলে পুরো 8 লক্ষ টাকাকেই চলতি বছরে আমরা রিকগনাইজ এবং রিপোর্ট করতে পারি। এটাই হচ্ছে রিপোর্ট চেঞ্জ কারেন্টলি। দেন আমাদের আসছে রিপোর্ট চেঞ্জেস রেট্রোস্পেক্টিভলি, অর্থাৎ যে বছর থেকে প্রভাব তৈরি হচ্ছে সেই বছর থেকে সংশোধন করে আসা। কঠিন একটি কাজ, দেখা যাক। বলা হচ্ছে কি পরিবর্তিত পদ্ধতি অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, পূর্ববর্তী হিসাবকালের মুনাফা ক্ষতি এমন ভাবে নির্ধারণ করতে হবে যেন এই নতুন পদ্ধতি আগেই আমাদের কাছে প্রচলিত ছিল, কার্যকর ছিল। অর্থাৎ আমার গত বছর থেকেই যদি হতো আমি কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড ব্যবহার না করে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে থাকতাম তাহলে গত বছরে প্রফিট বাবদ রিকগনাইজ করতে পারতাম 3 লক্ষ টাকা, এবছরে হতো 5 লক্ষ টাকা। অর্থাৎ আমরা যখন কারেন্ট মেথডে দেখাচ্ছি, রিপোর্ট চেঞ্জ কারেন্টলিতে যখন যাচ্ছি, তখন আমাদের হাতে যে সুযোগটা তৈরি হচ্ছে সেটা হলো পুরো 8 লক্ষ টাকা চলতি বছরে দেখানো। আর যখন রেট্রোস্পেক্টিভ মেথডে আমরা যাচ্ছি তখন কি করতে হবে, 8 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা চলতি বছরে দেখানো, অবশিষ্ট 3 লক্ষ টাকা গত বছরে দেখানো। এখন আমি গত বছরে কিভাবে ফিরে যাব, গত বছরে আর্থিক বিবরণীকে আমি আবার সংশোধন করব না, আমি সেটাকে কি করব, আমার রিটেন আর্নিংস এর সাথে সমন্বয় করে নিতে হবে। শেষ। আমরা জানি যে সকল প্রফিটের আলটিমেট প্রভাবটা পড়ে রিটেন আর্নিংস এর উপরে, সুতরাং ওই যে 3 লক্ষ টাকা সেটাকে রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট করে নিলে, যোগ করে নিলে আমার রেট্রোস্পেক্টিভ চেঞ্জটা পসিবল হয়ে যাচ্ছে। রিপোর্ট চেঞ্জেস প্রসপেক্টিভলি, গত বছরও সংশোধন করব না, চলতি বছরের তথ্য তৈরি হয়ে গেছে, এখানেও আর কোনো পরিবর্তন করব না, আমরা এখান থেকে সামনের দিকে আগাবো, এখান থেকে সামনের দিকে আগাবো। অর্থাৎ বলা হচ্ছে যে পূর্ববর্তী বছরের সাথে বর্তমান বছরের আর্থিক ফলাফলের তুলনাযোগ্যতাটা এক্ষেত্রে হ্রাস পেয়ে যায়। কি হচ্ছে, পরিবর্তিত পদ্ধতি অনুযায়ী বর্তমান আর্থিক বছর থেকে হিসাব ব্যবস্থা প্রয়োগ করা হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে যেটি হচ্ছে আমরা যেটা বললাম 8 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা গত বছরের আর বাকি 5 লক্ষ টাকা চলতি বছরের। এখন যদি আমরা কারেন্ট মেথডে যাই, পুরো 8 লক্ষ টাকাকে আমরা চলতি বছরে দেখাতে বলছি। রেট্রোস্পেক্টিভ মেথডে যদি যাই, গত বছরে 3 লাখ টাকা গত বছরে রিটার্ন আর্নিংস এর সাথে সমন্বয় করব, চলতি বছরে 5 লক্ষ টাকা চলতি বছরের প্রফিটের সাথে যোগ করে দিব। আর প্রসপেক্টিভ চেঞ্জ বলতে বোঝানো হচ্ছে কি, গত বছরে 3 লক্ষ টাকাকে টোটালি ইগনোর করে যাব, শুধুমাত্র চলতি বছরে 5 লক্ষ টাকা এখানে আমরা দেখাবো। তাহলে এই 3 লক্ষ টাকা কি হবে, এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, এট দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্ট এটাকে আমরা অ্যাডজাস্ট করব। এইটা করার ফলে কি হয়, একদম চূড়ান্ত একটা বছরে যে প্রফিটের পরিমাণ অনেক বেশি বা অনেক কম হয়ে যায়, ফলে আর্থিক বিবরণীর মধ্যে তুলনাযোগ্যতাটা অনেক হ্রাস পেয়ে যায়। এবং এই সকল কারণে যেহেতু রেট্রোস্পেক্টিভ চেঞ্জটা সংশ্লিষ্ট বছরকেই, বছরের প্রত্যেকটা বছরকে সংশোধন করে দেয়, গত বছর থেকে ভুল হচ্ছে গত বছরকে সংশোধন করছি, চলতি বছরকেও সংশোধন করছি, অর্থাৎ প্রত্যেক বছর আর্থিক বিবরণীর তথ্য আমার পক্ষে সংশোধন করা সম্ভব হয়ে যাচ্ছে। ফলে রেট্রোস্পেক্টিভ চেঞ্জটাই কিন্তু এফএএসবি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হিসাবে মনে করে, এবং আসলে অঙ্ক যেটুকু যা আসে সেটা রেট্রোস্পেক্টিভ চেঞ্জেই বেশি আসে,
মাঝে মাঝে কারেন্ট চেঞ্জের মেথডেও অঙ্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়। যদিও এই অধ্যায় থেকে অঙ্ক নিয়মিতভাবে আসে না, তবে তাত্ত্বিক বিষয়গুলোর আলোচনা অনেক বেশি আসে। ফলে আমরা চেষ্টা করব তাত্ত্বিক বিষয়টাকে একটু বেশি গুরুত্ব দেওয়ার জন্য, থিওরিটিক্যাল বিষয়টাকে, যদি অধ্যায়টা আমরা উত্তর করতে চাই। নেক্সট আমাদের বলা হচ্ছে যে এই রেট্রোস্পেকটিভ চেঞ্জের জন্য আমাদের যা করণীয়, বলা হচ্ছে যে একই আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত সকল আর্থিক বছরের তথ্যে পরিবর্তনের প্রভাব অন্তর্ভুক্ত করতে হবে, যেন এই পরিবর্তন পূর্ববর্তী বছর সমূহ থেকেই কার্যকর ছিল। যেমনটা আমরা বলেছি, গত বছরের প্রফিট 3 লক্ষ টাকা কমে গেছে, এটাকে গত বছর রিটার্ন আর্নিংস এর সাথে যোগ করে দিব। চলতি বছরের প্রফিট 5 লক্ষ টাকা কমে গেছে, এই 5 লক্ষ টাকাকে চলতি বছরের সাথে অ্যাডজাস্ট করে ফেলবো। তো এই কাজটা করার জন্য আমাদেরকে যা করতে হবে তা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি এখানে খেয়াল করি, আমরা দেখব এখানে আমাদের বলছে to illustrate the retrospective change, assume that Denson Company has accounted for its income for long-term construction contract using completed contract method। তারা completed contract method ইউজ করে। এখন 2012 সালে এসে তারা ডিসিশন নিচ্ছে যে না, আমরা এখন থেকে কি করব, পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে যাব। দেখেন আমি যে উদাহরণটা বলছিলাম তেমনই একটা উদাহরণ এখানে ব্যবহার করা হয়েছে। ম্যানেজমেন্ট বিলিভস দিস অ্যাপ্রোচ প্রোভাইডস এ মোর অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ নেট ইনকাম আর্ন। আসলেও সত্যি যে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে বছরের প্রফিট বছরে পাচ্ছি না, সব প্রফিট একদম শেষ বছরে চলে যাচ্ছে। ফলে শেষ বছরে প্রফিটের পরিমাণ অনেক বেশি, কিন্তু বর্তমান বছরগুলোতে প্রফিটের পরিমাণ নিতান্তই কম। কিন্তু পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে কি সুবিধাটা আমরা পাই? তখন আমাদের যে সুবিধাটা আসছে সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র চলতি বছরের মুনাফা না, প্রত্যেক বছরে একটা সঠিক মুনাফার পরিমাণ আমাদের পক্ষে জানা সম্ভব হবে, এবং পার্সেন্টেজ অফ কমপ্লিশন প্রত্যেক বছরে প্রপোর্শনের প্রফিটটাকে মেজার করে। However, for tax purpose, company uses the completed contract method and plan to continue doing so in future, assuming a 40% tax rate. যেহেতু এইরকম চেঞ্জ করলে ট্যাক্সের উপর একটা প্রভাব পড়বে, তাই তারা কি করছে, ট্যাক্স পারপাজে তারা কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডকেই কন্টিনিউ করতে চায়। The above change is reported below under retrospective accounting change approach। এখানে আমরা দেখি যে ফর দ্য ইয়ার এন্ডেড আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড যদি তারা ফলো করত, 2010 সালে তাদের মুনাফা হতো 4 লক্ষ টাকা ইনকাম বিফোর ট্যাক্স, 2011 সালে হতো 1,60,000 টাকা, 2012 সালে হতো 1,90,000 টাকা। কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে 2010 সালের প্রফিট হতো 4 লক্ষ টাকা, 11 সালে 1,60,000 টাকা, 12 সালে 1,90,000 টাকা। তার উপর 40% হারে ট্যাক্স বাদ দিলে অবশিষ্ট টাকা আমাদের সংশ্লিষ্ট বছরের নেট ইনকাম হিসাবে রিপোর্ট করা যেত। যদি তারা এখান থেকে চেঞ্জ করে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে আসে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে 2010 সালে প্রফিটের পরিমাণটা দাঁড়াবে 6 লক্ষ টাকা, 2011 সালে প্রফিটের পরিমাণ দাঁড়াবে 1,80,000 টাকা, 2012 সালে প্রফিট হবে 2 লক্ষ টাকা। রিলিভেন্ট ট্যাক্স বাদ দিয়ে নেট ইনকামটা এখানে দেখানো আছে। এখন এইটাকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করব, কিভাবে হিসাবভুক্ত করব বা কিভাবে রিপোর্ট করব সেটি আসছে। এবার আমরা দেখি, বলা হচ্ছে প্রি ট্যাক্স ইনকাম প্রায়র টু 2011 সালের আগের অবস্থা, মানে 2010 সালে কি অবস্থা ছিল? 2010 সালে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে থাকলে আপনার প্রফিট আসতো 6 লক্ষ টাকা, সেটা আমরা এখানে লিখছি। আর কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে থাকলে আসতো 4 লক্ষ টাকা, সেটা আমরা এখানে লিখছি। এরপরে 2011 সালে কি হয়েছে? 2011 সালে আমাদের প্রফিট হয়েছে 1,80,000 টাকা, আর কমপ্লিটেড কন্ট্রাক্ট পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে আর কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে প্রফিট হচ্ছে 1,60,000 টাকা। এইটাকে আমরা এখন প্রফিটের সাথে যোগ করলাম। যোগ করে 2012 সালের শুরুতে আমরা দেখছি যে 2010 এবং 2011 সালের প্রফিটটাকে যদি আমি রেকটিফাই করে ফেলি, তাহলে 2012 সালের শুরুতে আমার অ্যাকুমুলেটেড প্রফিটের পরিমাণ দাঁড়াচ্ছে 7,80,000 টাকা যদি পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড হয়। আবারও বলছি, 2010 সালের 6 লাখ এবং 2011 সালের 1,80,000, মোট 7,80,000।
পার্সেন্টেজ অফ কমপ্লিশনে। আর কমপ্লিটেড কন্ট্রাক্টে 4 লক্ষ টাকা 2010 সালে, 2011 সালে 1,60,000 টাকা, মোট হচ্ছে আমাদের 5,60,000 টাকা। যার ফলে আমরা দেখি এরপরে 2012 সালে নির্ধারিত প্রফিট তো আমরা পেয়েই যাচ্ছি এখানে 2 লাখ পার্সেন্টেজ অফ কমপ্লিশনে, আর কমপ্লিটেড কন্ট্রাক্টে 1,90,000। এটা আমরা এখানে রিপোর্ট করলাম। এখন পার্থক্য কত দেখেন, পার্সেন্টেজ অফ কমপ্লিশনের সাথে কমপ্লিটেড কন্ট্রাক্টের পার্থক্য হচ্ছে কি যে 2011 সালে পার্সেন্টেজ অফ কমপ্লিশনে যেখানে ছিল 6 লাখ, 2011তে কমপ্লিটেড কন্ট্রাক্টে 4 লাখ, ফলে আমাদের 2 লক্ষ টাকা কম প্রফিট আমরা রিপোর্ট করেছি। আবার 2011 সালে, এটা হচ্ছে 2010 সালের হিসাব, 2011 সালে পার্সেন্টেজ অফ কমপ্লিশনে যেখানে আমার রিপোর্ট করার সুযোগ ছিল 1,80,000, কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড ইউজ করার কারণে আমি সেখানে রিপোর্ট করেছি 1,60,000, অর্থাৎ এখানেও আমি 20,000 টাকা প্রফিট কম রিপোর্ট করেছি। 2010 এবং 2011 মিলে এখানে প্রায়র টু 2010 মানে হচ্ছে আসলে প্রায়র টু 2011 মানে 2010, আর 2011 বলাই আছে। তাহলে 2010 সাল বাবদ আমার প্রফিটের পার্থক্য হচ্ছে কত টাকা? 2 লক্ষ টাকা। 2011 সাল বাবদ আমার প্রফিটের পার্থক্য হচ্ছে কত টাকা? 20,000 টাকা। 2 বছরে মোট পার্থক্য হচ্ছে 2,20,000 টাকা। আর শুধু চলতি বছর অর্থাৎ 2012 সালের পার্থক্য হচ্ছে কত? 10,000 টাকা। এর উপর যদি ট্যাক্স ইফেক্ট আমি দেখি, ট্যাক্সটাকে 40% হারে এর উপর ট্যাক্স ক্যালকুলেট করা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে মাল্টিপ্লাই করা হয়েছে 40% হারে, ট্যাক্সের পরিবর্তনটা আমরা দেখছি। ফলে নেট ইনকামের উপর প্রভাব কত পড়ছে? নেট ইনকামের উপর প্রভাব পড়ছে 2010 সালের নেট ইনকাম, দ্যাট ইজ ইনকাম আফটার ট্যাক্স, যদি আমি কমপ্লিটেড কন্ট্রাক্ট ব্যবহার করতাম তাহলে তো 1,20,000 টাকা আমার বৃদ্ধি পেত। 2011 সালে 12,000 টাকা বৃদ্ধি পেত, আর চলতি বছরে 6,000 টাকা বৃদ্ধি পেত। জাস্ট কত টাকা পরিবর্তন সেটা আমরা এখানে আগে ক্যালকুলেট করে নিলাম। কত টাকা চেঞ্জ হবে সেটা আমরা এখানে ক্যালকুলেট করে নিয়েছি। এরপর আমরা এটাকে কিভাবে রিপোর্টিং করব সেটা আসছে। কনস্ট্রাকশন ইন প্রসেস 2,20,000 টাকা, ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি 88,000 টাকা, রিটেন আর্নিংস 1,32,000 টাকা। কিভাবে হলো? এই যে 2 বছরের সম্মিলিত মুনাফার পরিবর্তন সেটা আমরা এখানে দেখাচ্ছি কনস্ট্রাকশন ইন প্রসেস নামে। আমরা জানি গ্রস প্রফিটের জন্য কনস্ট্রাকশন ইন প্রসেসটা কিন্তু ডেবিট হয়ে যায়। 2 বছরের সম্মিলিত ট্যাক্স যেটা আমরা দেখছি 88,000 টাকা। হাউ ইট কামস? আপনি এখান থেকেও দেখতে পারেন 2,20,000 টাকার 40%, অথবা এখানে আমাদের ক্যালকুলেট করে দেখানো আছে। নেট যে পরিবর্তন 2,20,000 টাকা, তার উপর ট্যাক্স বাদ দিলে অবশিষ্ট যে টাকা সেই টাকাটা আমরা রিটেন আর্নিংস এর সাথে যোগ করে দিলাম। যেমনটা আমরা বলেছিলাম যে বিগত বছরের পরিবর্তনটাকে আমার বছরের শুরু রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট করে নিব, আর চলতি বছরটা অ্যাজ ইউজুয়াল থাকবে। চলতি বছরটা অ্যাজ ইউজুয়াল থাকবে, আর বিগত বছরের যে পরিবর্তন বৃদ্ধি সেটাকে আমি রিটেন আর্নিংস এর সাথে যোগ করে দিব। কারণ রিটেন আর্নিংস এর সাথে চলতি বছরেরটা দেওয়ার সুযোগ নাই, কারণ রিটেন আর্নিংস মানেই বছরের শুরুতে অ্যাকুমুলেটেড প্রফিটের পরিমাণ এখানে দেখাচ্ছে। আর চলতি বছরেরটা যেহেতু চলতি বছর থেকে কার্যকারী হচ্ছে, সেটাকে আমরা চলতি বছরের মতো সাধারণভাবে দেখাবো। যেমনটা বলা আছে, বিষয়টা এমন যেন এই পদ্ধতি আমি আগে থেকেই ব্যবহার করে আসছিলাম, পূর্ববর্তী বছর থেকেই এই পদ্ধতিটা আমার কাছে কার্যকর ছিল। আচ্ছা, তো এই ছিল আমাদের মেথোডোলজিক্যাল চেঞ্জ সংক্রান্ত যে বিষয়টা আছে, আমরা যেটাকে বলছিলাম যে আমাদের চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্র্যাকটিস যদি হয়, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি যদি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে হিসাবভুক্ত করব। আমরা বললাম যে সংক্ষেপে যদি বলি, শুধুমাত্র চলতি বছরে অ্যাকুমুলেটেড প্রভাব একবারে সমুদয় টাকাটাকে একবারে চলতি বছরে দেখাই ফেলবো। যদি আমরা এই অঙ্কের উপর ভিত্তি করে দেখি, তাহলে এখানে আমরা দেখছি যে 3টা বছরের সম্মিলিত প্রভাব হচ্ছে মোট কত টাকা? 1,32,000 এবং 6,000, মোট 1,38,000। এটাকে যদি একবারে চলতি বছরের রিটেন আর্নিংস এর সাথে যোগ করে ফেলি বছর শেষে, সেটা হচ্ছে কারেন্ট চেঞ্জ। রেট্রোস্পেক্টিভ চেঞ্জ মানে
বিগত 2 বছরেরটাকে আমি বিগিনিং রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট করছি, আর চলতি বছরের চেঞ্জটাকে আমি একবারে অ্যাজ ইউজুয়াল ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে দেখাচ্ছি। এই দুইটা মেথডের পার্থক্যটা এখানে দেখালাম। আর আরেকটা যে বিষয়টা আছে, আমরা বলেছি ইতোমধ্যে যে এই পদ্ধতিটা আসলে গ্রহণযোগ্য না, কারণ এখানে কি হবে, শুধুমাত্র এই 6,000 টাকা যেটা চলতি বছরে সেটাকেই আমরা চলতি বছরে দেখাবো, আর বাকি যে অংশটা আমাদের আছে সেগুলাকে কিন্তু আমরা আর কোথাও দেখাবো না। এবং তখন কি হবে, তাহলে স্যার আমরা কিভাবে এই বাকি 1,32,000 টাকা কোথায় দেখাবো? এটা যাবে হচ্ছে আমাদের এন্ড অফ দা কন্ট্রাক্টে, আমরা এটাকে একবারে দেখাবো, যার ফলটা কি হয়, তুলনা যোগ্যতাটা থাকে না যেমনটা বলা হয়েছে। এরপর আমরা যে অংশের আলোচনায় যাব সেটি হচ্ছে রিপোর্টিং এ চেঞ্জ ইন প্রিন্সিপাল। বলা হচ্ছে কি যে হিসাব বিজ্ঞানের নীতিতে কোনো পরিবর্তন ঘটলে তা প্রকাশ করা বাধ্যতামূলক, কারণ এই বিষয়টি প্রকাশ না করা হলে হিসাব তথ্যের ব্যবহারকারীগণ বিভ্রান্ত হতে পারেন। আবারও বলছি, আমাদের সমস্যাটা কোথায় হতে পারে, যে আমরা বললাম এখানে যদি আমরা এই পরিবর্তনটাকে ব্যাখ্যা না করে দেই তাহলে কি হবে, আমাদের যারা তথ্যের ব্যবহারকারী আছেন তারা মিসগাইডেড হবেন, তারা এই ক্ষেত্রে মিসগাইডেড হবেন। এই কারণে আমাদেরকে এই পরিবর্তনটাকে অবশ্যই এখানে আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। তো মুখ্য প্রকাশগুলো আমরা কিভাবে দেখাবো? একটা হচ্ছে যে আমরা এই মেথড পরিবর্তন যদি করি, গাণিতিক ভাবে কিভাবে দেখালাম সেটা তো আসলো আলোচনায়, এর বাইরেও আপনাকে স্টেটমেন্ট দিতে হবে কি পরিবর্তন আপনি করেছেন, পরিবর্তনের ধরন কি, পরিবর্তন আপনি করেছেন, কি পরিবর্তন আপনি করেছেন সেটা আপনাকে বলতে হবে, কেন পরিবর্তন করেছেন, এই দুইটা বিষয় অবশ্যই ব্যবহারকারীদেরকে জানাতে হবে। তারপর পরিবর্তন প্রয়োগ পদ্ধতি, বলা হচ্ছে পূর্ববর্তী কোনো বছরের কোনো তথ্য বা ফলাফল অতীত পর্যালোচনার মাধ্যমে পুনঃ নির্ধারণ করা হয়ে থাকলে তা, অর্থাৎ আপনি রেট্রোস্পেক্টিভ চেঞ্জ যদি করেন পূর্ববর্তী বছরের তথ্য প্রভাবিত হচ্ছে, তাহলে সেটা বলতে হবে যে হ্যাঁ আমি গত বছর থেকে কার্যকর করার কারণে গত বছরের রিপোর্টেড প্রফিটে এত টাকা পরিবর্তন আসছে। তারপর চলতি বছরের মুনাফা বা ক্ষতির উপর প্রভাব, শুধু চলতি বছরের মুনাফাই 6,000 টাকা বৃদ্ধি পাচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশনে আসার জন্য, সেটা আপনাকে আলাদাভাবে ব্যাখ্যা করতে হবে। এবং তারপরে এই তুলনামূলক একটা প্রতিবেদন আপনাকে আর্থিক বিবরণীর সাথে মধ্যে নোট আকারে সংযুক্ত করে দিতে হবে। এরপরে আমাদের আসছে যে আমাদের রিটেন আর্নিংস এর মধ্যে এই বিষয়টাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা বলছি যে আমরা যদি খেয়াল করি, এরপর যেটা বলা হচ্ছে রিটেন আর্নিংস এর উপস্থাপনাটা কেমন হবে। আমাদের কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে যেমনটা আমরা দেখছিলাম যে ফর এক্সাম্পল বছরের শুরুতে 2012 সালে, 2010 সাল থেকে আসি, 2010 সালে আমাদের রিটেন আর্নিংস এর পরিমাণ ছিল 13,60,000 টাকা, তার সাথে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে আমাদের প্রফিটের পরিমাণ ছিল 2012 সালে 2,40,000 টাকা। আমরা এখন কি করছি, এটাকে 2010 সালের 3,60,000 সাথে 2,40,000 যোগ করে দেখাচ্ছি 2010 সাল শেষে রিটেন আর্নিংস 16 লক্ষ টাকা। এই 2010 সালে রিটেন আর্নিংস সমাপনী, এটা 2011 সালে প্রারম্ভিক হিসাবে গেল। তার সাথে আমরা এখানে পেয়েছিলাম 2011 সালে নেট প্রফিট কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে আমাদের 96,000 টাকা। এই টাকাটাকে আমরা এখানে যোগ করলাম, যোগ করার ফলে আমাদের সমাপনী উদ্বৃত্ত দাঁড়াচ্ছে 16,96,000 টাকা। এটা পরবর্তী বছরের প্রারম্ভিক হিসাবে যাচ্ছে। তার সাথে 2012 সালের যে প্রফিটটা আমাদের ছিল 1,20,000 টাকা, সেটাকে আমরা এখানে 1,14,000 টাকা, সেটাকে আমরা এখানে দেখাচ্ছি কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে। তাহলে আমাদের অবস্থাটা দাঁড়ালো কি, 2012 সালের প্রভাবটা হচ্ছে 1,14,000 যোগ করে মোট হলো 18,10,000। কোন তারিখে? 31 ডিসেম্বর 2012 তারিখে। এখন যদি তারা এই পরিবর্তনটাকে দেখাতে চায়, বলা হচ্ছে কি যে পূর্ববর্তী বছরের হিসাবে রীতিতে কোনো পরিবর্তন ঘটালে অবশ্যই পূর্ববর্তী উদ্বৃত্ত ও বর্তমান উদ্বৃত্তের মধ্যে সমন্বয় করে দেখাতে হবে। যেমন আমাদের
বলা হচ্ছে যে 2011 সালের শুরুতে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে যেখানে আমার রিটেন আর্নিংস এর পরিমাণ আসার কথা ছিল 17,20,000 টাকা, আনুমানিক ভাবে আসছে এটা যে 2011 সালের শুরুতে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে যেখানে রিটেন আর্নিংস এর পরিমাণ আসতো 17,20,000 টাকা, কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে সেখানে আসছে আমাদের কত 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা এক্সিস্টিং প্র্যাকটিস কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডের কারণে, পক্ষান্তরে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড যদি ব্যবহার করতাম তাহলে এটা হতো 17,20,000 টাকা। অর্থাৎ এই মেথডের পরিবর্তনের কারণে আমার রিটেন আর্নিংস এর পরিমাণ কি হচ্ছে, আমি কমপ্লিটেড কন্ট্রাক্ট থেকে পার্সেন্টেজ অফ কমপ্লিশনে সুইচ করার কারণে আমার রিটেন আর্নিংস এর পরিমাণ 1,20,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। এভাবে দেখাই দিতে হবে। এই কমপ্লিটেড কন্ট্রাক্টে হলে কত হতো, আমার পার্সেন্টেজ অফ কমপ্লিশনে কত হতো, এবং পরিবর্তনটা আমাদের এখানে দেখাই দিতে হবে যে হ্যাঁ এই মেথডের পরিবর্তনের কারণে আমাদের 1,20,000 টাকা প্রফিট পরিবর্তিত হয়েছে। এরপর আমরা এটাকে কিভাবে রিটেন আর্নিংস স্টেটমেন্টে দেখাবো ফাইনালি, সেটা আসছে এখানে যে 2012 সালের কোনো প্রভাব পহেলা জানুয়ারিতে, যেহেতু 2012 সালের প্রভাব 2012 সালের শেষে হিসাবভুক্ত করব, 2011 সাল পর্যন্ত আমরা এখানে ফলে দেখাচ্ছি। যেমনটা আমাদের ছিল 2011 সালের, আমরা যদি দেখি এখানে আমাদের ছিল 2011 সালে আমরা যেমনটা দেখাচ্ছিলাম 1,60,000 টাকা ছিল 2011 সালের পহেলা জানুয়ারি তারিখে, সেটা আমরা এখানে দেখাইলাম 16 লক্ষ টাকা। দেন নেক্সট আমাদের আসছে এই 16 লক্ষ টাকা যেটা আসছে সেটা আমরা বসালাম। তারপরে আমরা এটাকে কি করছি, এর সাথে আমরা সমন্বয় করছি আমাদের অ্যাডজাস্টমেন্ট ফর কিউমুলেটিভ ইফেক্ট অফ প্রায়র ইয়ার্স অ্যাপ্লাইং রেট্রোস্পেক্টিভ নিউ মেথড, অর্থাৎ আমরা রেট্রোস্পেক্টিভ মেথডে কমপ্লিটেড কন্ট্রাক্ট থেকে পার্সেন্টেজ অফ কমপ্লিশনে আসার কারণে আমাদের রিটেন আর্নিংস এর পরিমাণ 1,20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের নতুন রিটেন আর্নিংস এর পরিমাণ দাঁড়াচ্ছে কত, 17,20,000 টাকা 2011 সালের শেষে। তার সাথে 2011 সালের নেট ইনকাম আমাদের 1,08,000 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে থাকলে 2011 সালে আমাদের প্রফিট আসলো 1,80,000 থেকে ট্যাক্স 40% 72,000 বাদ দিলে 1,08,000 টাকা আমাদের প্রফিট আসতো কোন মেথডে, পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে। যেহেতু 2010 সালের প্রফিটকে আমরা মডিফাই করে ফেলেছি, ফলে 2011 সালের প্রফিট এখন ক্যালকুলেটেড হবে কোন মেথডে, পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে। সেই অনুযায়ী 1,80,000 টাকাকে আমরা কি করছি, আমাদের এই নেট প্রফিটের সাথে আমরা এটাকে যোগ করছি, যার ফলে 2011 সালের শেষে আমার রিটেন আর্নিংস দাঁড়াচ্ছে 28,28,000 টাকা, 18,28,000 টাকা। এই সমাপনীটা 2012 সালের প্রারম্ভিক রিটেন আর্নিংস হয়ে যাচ্ছে, এটা এখান থেকে উপরে উঠছে। তার সাথে আমরা আমাদের পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড অনুযায়ী 2012 সালের মুনাফাকে সমন্বয় করে আমরা দেখাচ্ছি 2012 সালের শেষে রিটেন আর্নিংস এর পরিমাণ কত। তো এই গেল হচ্ছে আমাদের মূলত পরিবর্তনটাকে কিভাবে রিপোর্ট করব সেই বিষয়ের আলোচনা। এরপরে আমরা আরো একটু গাণিতিক বিষয়ের প্রয়োগ দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই যে চলমান অধ্যায় অ্যাকাউন্টিং চেঞ্জেস এন্ড এরর অ্যানালিসিস অধ্যায় নম্বর 5, তার প্রথম লেকচার এখানে শেষ করছি। আমাদের পরবর্তী অংশের যে আলোচনা থাকবে সেখানে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব, আরো ভালোভাবে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই লেকচারের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন। আল্লাহ।